क्लास 9th में घर की हालत बहुत ख़राब हो गई थी हमारे। पिता की तबीयत थोड़े टाइम के लिए बहुत ज़्यादा ख़राब थी, तो कुछ नहीं था, तो मैंने एक रिटेल जूते के शॉप पर भी जॉब करने लगा। उसमें मुझे 150 रुपये मिलते थे। इसी दौरान मेरी मदर की डेथ भी हो गई। आप कितना प्रयास करते हैं वो इम्पॉर्टेंट है। नहीं हो पाएगा ये बात तो सोचना ही बेवकूफ़ी, क्योंकि दुनिया में हर इंसान हर काम करने के लिए कैपेबल है। लेकिन मैंने 72 आवर्स एक बार कंटिन्यूस स्टडी किया था फिलॉसफी के लास्ट पेपर के लिए। तो मैं उनको पकड़ कर रोने लगा कि अगर इससे ज़्यादा मुझे पढ़ाई करनी पड़ी तो शायद मैं मर जाऊंगा। टाइम काफ़ी टफ था उस समय। अगर ना होता तो मेरे फादर की तबीयत बहुत ज़्यादा ख़राब थी उस समय। हमारे जल के 10-15 दिन पहले तो बाबूजी रोटी अचार में पानी डाल के खा रहे थे। तो ऐसे सोचे कभी नहीं, बट ना होता तो। গভিন জয়সওয়াল বেনারসের একটি ছোট মাত্র কামরায় বড় হয়েছেন। বাবা একজন রিক্সা চালক। প্রতিবেশীদের নিন্দা শুনেছেন, দরিদ্রতা দেখেছেন, কষ্ট সহ্য করেছেন, কিন্তু হিম্মত হারেননি। আর তার বদলেই তিনি আজ আইএএস অফিসার। গভিন স্যার বলেন যে আমার জীবনে সব থেকে ভালো কোনো শিক্ষক যদি থেকে থাকে সেটি হলো অভাব। কি না তো অভাবের সমস্যা আমার জীবনে সব থেকে বড় শিক্ষক, যিনি আমাকে লোহার মতো মজবুত করেছেন। আপনি বিশ্বাস করুন, এই ভিডিওটি আপনার চোখে জল আনতে বাধ্য করবে। আর কেবল জলই নয় বস, আপনার ভেতর সেই জেদ, সেই পাগলামি, সেই সাহস, সেই রাগ আনবে যা গভিন জয়সওয়াল স্যারের কাছ থেকে শেখা যায়। আসুন বন্ধুরা, জেনে নিই আইএএস গভিন জয়সওয়ালের সংঘর্ষপূর্ণ সেই লড়াইয়ের কাহিনী। বেনারসের আলাইপুরায় 2 বেলা শুকনো রুটি খেয়ে চালানো পরিবারে জন্মেছিলেন গভিন জয়সওয়াল। বাবা একজন রিক্সা চালক, মা একজন হাউসওয়াইফ। তারা 3 ভাই বোন ছিলেন। গভিন ছোট থেকেই পড়াশোনায় তেজস্বী ছিলেন। বাবা পেশায় একজন রিক্সা চালক, তাই প্রতিবেশীদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তাদেরকে কেউ নিমন্ত্রণ করতো না। গভিন যখন 6ম শ্রেণীর ছাত্র, তখন একবার তার বন্ধুর বাড়িতে বন্ধুর সাথে খেলা করছিল। হঠাৎ ওই বন্ধুর বাবা চলে আসে এবং ভদ্রলোক গভিনকে জিজ্ঞেস করেন, বাড়ি কোথায়? বাবার নাম কি? কি করে বাবা? গভিন উত্তরে বলেন যে বাবা রিক্সা চালায়। তখন ভদ্রলোক রেগে গিয়ে বলেছিলেন যে তুমি ওই রকম এরিয়া থেকে এসে আমার ছেলের সঙ্গে খেলা করছো। তখন গোবিন্দকে অপমানজনক ভাষার প্রয়োগ করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। সেদিন চোখে জল ও একরাশ কষ্ট নিয়ে সোজা গিয়েছিলেন স্যারের কাছে এবং জিজ্ঞেস করেন, আমার সাথেই কেন এমন হয়? স্যার জবাব দেন, তার কারণ তোমার যা ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আলাদা। কোনো সমৃদ্ধ ব্যক্তি বা উঁচু বর্গের মানুষ তোমাকে তাদের সঙ্গে মিশতে দেবে না। কেউ চাইবে না যে রিক্সা চালকের ছেলে বা ভ্যান চালকের ছেলে তাদের বাড়িতে আসুক। সেদিন গোবিন্দ চোখে জল নিয়েই স্যারকে জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড বদলাবো। উত্তরে স্যার হাসতে হাসতে বলেছিলেন, আইএএস পরীক্ষায় পাশ করে দেখাও, তাহলে তোমাকে আর তোমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে চিন্তা করতে হবে না। প্রথম দিন থেকেই লোকে তোমার নাম শুনেই তোমাকে চিনবে। সেদিন ছোট্ট গোবিন্দ সংকল্প নেন আইএএস হয়ে দেখাবেন। তারপর থেকে আরও বেশি করে পড়াশোনায় আগ্রহী হলেন ও তার পাশাপাশি নিউজ পেপার পড়তে শুরু করলেন। পয়সা বাঁচিয়ে জার্নালিজমের বই কিনে এনে পড়তেন। আর্থিক দিক থেকে পরিবারকে সাহায্য করার জন্য ক্লাস 8 থেকেই তিনি টিউশন পড়াতে শুরু করেন এবং ক্লাস 9-এ জুতোর দোকানে কাজ করতেন এবং কাজ করে এসে হ্যারিকেনের আলোয় রাত জেগে পড়াও করতেন। এইভাবে গ্র্যাজুয়েশন পাশ করার পর বাবার রিক্সা বিক্রির কিছু টাকা নিয়ে দিল্লি চলে এলেন ইউপিএসসির প্রস্তুতির জন্য। দিল্লিতে সার্ভাইভ করার জন্য টিউশন পড়াতে শুরু করলেন। জানেন ইউপিএসসির সাবজেক্ট তিনি কি করে নির্বাচন করেছিলেন? একজন আইএএস উচ্চাকাঙ্ক্ষী বাড়ি ফিরছিলেন, তার 4টে অ্যাটেম্প শেষ, আর তার সাবজেক্ট ছিল ইতিহাস। গোবিন্দ তাকে জিজ্ঞেস করেছিলেন কি বিষয় নেওয়া যায়। উত্তরে সেই ব্যক্তি বলেন, আমার কাছে ইতিহাস বই আছে। তো গোবিন্দ তার কাছ থেকে ইতিহাস বই নিয়েছিলেন, অথচ তার ব্যাকগ্রাউন্ড ছিল ম্যাথামেটিক্সের। গোবিন্দ বলেন, উনি যদি আমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বই দিতেন ফ্রিতে, তাহলে তখন আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বইও নিয়ে নিতাম। দ্বিতীয় বিষয় ফিলোসফি। ধর্মেন্দ্র কুমার নামক এক ব্যক্তির কাছে পেয়েছিলেন।
যদি তার কাছে জিওগ্রাফি সাবজেক্ট থাকতো তাহলে আমি ফিলোসফি বাদ দিয়ে জিওগ্রাফি নিতাম। এটি নির্ভর ছিল যেই জিনিস ফ্রিতে পাবো সেই জিনিস নিয়ে নেব। সাবজেক্ট চুজ করার জন্য ভালো আর্থিক পরিস্থিতিটুকুও ছিল না তার কাছে। পয়সার অভাবে ফুল টিফিন খেতেন না, হাফ টিফিন খেয়ে থাকতেন, এবং খানিকটা চা খাওয়ার জন্য পর্যাপ্ত টাকাও ছিল না তার কাছে। এইভাবে লড়াই করে পড়াশোনা চালানোর পর প্রথম প্রিয়ের ফর্ম ভরলেন ইউপিএসসি এবং ইউপিপিএসসির, এবং রেজাল্টে দুটোতেই কোয়ালিফাই করলেন। এছাড়া ওইদিকে বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ফোন করে বলে, তোমার বাবা রুটিকে জলে চুবিয়ে খাচ্ছে, পয়সার এত অভাব যে সবজি কেনার টাকাটাও নেই, একবেলা খাবারটুকুও জোগাড় করতে অভাব দেখা দিচ্ছে। সেদিনের এই ইমোশনটিকে গোবিন্দ নিজের হাতিয়ার করে দাঁতে দাঁত চিপে প্রতিজ্ঞা করেন যে বাকি 5 থেকে 6 মাস নিজের সমস্ত শক্তিটুকু দিয়ে নিজের লক্ষ্যকে অর্জন করে বাবার জীবনকে আরও ভালো করব এবং সমাজের কলঙ্কও মেটাবো। তারপর বিশেষভাবে মন লাগান ইউপিএসসির মেন্স পরীক্ষায়। পরীক্ষার কিছুদিন আগে থেকে প্রায় 7 দিন হেঁটে হেঁটে পড়া করেছিলেন যাতে ঘুম না আসে। এছাড়া তিনি ফিলোসফির লাস্ট পেপারের জন্য ক্রমাগত টানা 72 ঘন্টা স্টাডি করেছিলেন। খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে গেছিলেন। যদি তুমি সূর্যের মতো চমকাতে চাও তাহলে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে। এরপর ইউপিএসসির মেন্স দেওয়ার পর তিনি যখন বাড়িতে এলেন, তিনি দেখেন বাবার অবস্থা একেবারে খারাপ, ভীষণ শোচনীয়, পা সেপটিক, উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়েছেন, যা চিকিৎসা করার জন্য এতটুকু পয়সা পর্যন্ত নেই। এই চিন্তা ও দুঃখ নিয়ে দিল্লি ফিরলেন। নভেম্বরের রেজাল্ট বেরালো, ইন্টারভিউয়ে তিনি সিলেক্ট হলেন। অথচ তার খুশির থেকে চিন্তা বেশি ছিল যে জামা কাপড় কি পরব, কারণ তার কাছে পরিধান করার মতো কোনো ভালো জামা কাপড়ও ছিল না। আজ 5 থেকে 6 বছর হলো তিনি কোনো পোশাক কেনেননি। ভাবতে পারছেন, যখন কোনো ব্যক্তি ভারতের সব থেকে বড় প্রশাসনিক সেবার প্রস্তুতি নিতে নিতে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছায়, আর তার কাছে সেই দিন পরার জন্য কোনো ভালো পোশাক নেই। স্যারের এই কাহিনী আমার মনে হয় লক্ষ লক্ষ যুবকদের অনুপ্রাণিত করবে। তো কোনো রকমভাবে জোগাড় করেন। তার এক বন্ধুর কাছ থেকে জুতোর জোগাড় করলেন, এমনকি জুতোটা তার পায়ের তুলনায় ছোট, ওই পরলেন। টাইটি অন্য এক বন্ধুর কাছ থেকে নিলেন, কিন্তু শার্ট ও প্যান্ট তো কিনতে হবে। তার জন্য দিদি তাকে 2000 টাকা দেয়। পরে তিনি জানতে পারেন গর্ভবতী দিদি ওষুধের খরচা তাকে দিয়েছিলেন পোশাক কিনতে। এইভাবেই তিনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। গোবিন্দ জয়সওয়াল, যিনি অভাবকে নিজের শিক্ষক বানিয়েছিলেন, সমস্যাকে নিজের শিক্ষক বানিয়েছিলেন এবং প্রথম অ্যাটেম্পটে অল ওভার ইন্ডিয়াতে 48 নম্বর র্যাঙ্ক দখল করেন। বর্তমানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতর উপসচিব পদে কর্মরত। বায়োগ্রাফি মন্ত্রী টিম থেকে গোবিন্দ স্যারকে সম্বর্ধনা জানাচ্ছি। আপনার মূল্যবান সময়টুকু নষ্ট হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন তাদের যারা ক্রমাগত অজুহাত দেয়